আজকে বলবো জন্মছকে চাকরির যোগ অর্থাৎ চাকরি পাওয়ার যোগ। এটা কি করে বুঝবেন? এটা বুঝবেন আপনার কর্মভাব থেকে, চাকরির ভাব থেকে। সেই ভাবগুলো বোঝার জন্য আপনাকে সবার আগে জানতে হবে লগ্ন। উদাহরণ দিয়ে বলি, মনে করুন আপনার জন্মছকে এই ঘরটাতে লং কথাটা লেখা রয়েছে বা লগ্ন কথাটা লেখা রয়েছে। যাদের ইংরেজিতে চার্ট আছে তাদের ক্ষেত্রে এএসসি বা অ্যাসেন্ডেন্ট কথাটা লেখা থাকবে, ঠিক আছে? সেই ঘরটাকে, এই লগ্নটাকে আমরা বলি 1 নম্বর ঘর, ঠিক আছে? এই 1 নম্বর ঘর থেকে এর সাপেক্ষেই আমরা বাকি ঘরগুলো কিন্তু গণনা করব, ঠিক আছে? এবারে আপনাকে বুঝতে হবে যে চাকরির ক্ষেত্রে কোন ঘরগুলো গুরুত্বপূর্ণ। চাকরি, ঠিক আছে? চাকরির জন্য কোন ঘর গুরুত্বপূর্ণ? প্রথম হচ্ছে যে 10 নম্বর ঘর। 10 নম্বর ঘর কেন না? 10 নম্বর ঘর হচ্ছে আপনার কর্মভাব। আপনি যে ধরনের কাজ করুন, আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি মন্ত্রণা বা পরামর্শদাতা, কনসালটেশন যাই করুন, আপনার কর্মের ভাব কিন্তু দশম। এই দশম ঘরটা কি করে গুনবেন আপনি এখান থেকে? ঘড়ির কাঁটার উল্টো দিকে আপনাকে গুনতে হবে। ঘড়ির কাঁটা এদিক দিয়ে আসে তো, ঘড়ির কাঁটার উল্টো দিক তার মানে এদিকে। এখান থেকে গুনুন 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা হলো আপনার 10 নম্বর ঘর, ঠিক আছে? এই ঘরটা তাহলে আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘর হয়ে দাঁড়ালো এই বিশ্লেষণের জন্য, ঠিক আছে? এখান থেকে আপনি কর্মের ঘর এটা। আচ্ছা, এখানে একটা বলে দিই, কর্মের ঘর বলতে আমি ঠিক কী বোঝাতে চাইছি। কর্মের ঘর বলতে হচ্ছে যে কর্মের পরিবেশটা কীরকম হবে, ঠিক আছে? কর্মের পরিবেশ, কর্মস্থানটা, কর্মের পরিবেশটা কীরকম হবে, কর্মক্ষেত্রে আপনি স্বীকৃতি পাবেন কিনা, ঠিক আছে? কর্মক্ষেত্রে আপনি স্বীকৃতি পাবেন কিনা। আপনার কর্মে যদি কোনো চাকরির ক্ষেত্রে এটা বিশেষত গুরুত্বপূর্ণ, আপনার চাকরির ক্ষেত্রে মানে আপনি কারোর অধীনে কাজ করছেন, তো তাহলে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস, সেটাও আপনি বুঝবেন কিন্তু এই দশম ঘর থেকে, ঠিক আছে? এবারে আসুন আর একটা ঘর, যেটাকে হচ্ছে বলি আমরা চাকরির ঘর। চাকরির ঘর কোনটা? সেটা হচ্ছে 6 নম্বর ঘর। 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 নম্বর ঘর। এটাকে আমরা বলি চাকরির ঘর। কেন চাকরির ঘর? এবারে দেখুন, ব্যাপার হচ্ছে যে অনেকেই জানেন, দেখবেন যে আমি বলে থাকি যে 6 8 12 এই 3টে ঘর হচ্ছে দুস্থান, খারাপ ঘর। 6 নম্বর ঘরটা খারাপ ঘর। এবার আমি বলছি আবার 6 নম্বর ঘরটা চাকরিরও ঘর। তাহলে কীরকম? আসলে 6 নম্বর ঘরটা একটা, মানে কি বলবো, 2 ধরনের বৈশিষ্ট্যই রয়েছে। 6 নম্বর ঘরে 2 ধরনের বৈশিষ্ট্য রয়েছে। কীরকম বৈশিষ্ট্য? একটা হচ্ছে যে, একটা আপনাকে বলি যে এই ঘরটা হচ্ছে, একটা বলেছি আমি দুস্থান, আর একটা হচ্ছে এই ঘরটা উপচয়। কোন ঘরগুলো? 3 6 10 11, এগুলো হচ্ছে উপচয় ঘর। উপচয় হচ্ছে বৃদ্ধি। তাহলে 6 নম্বর ঘরটা একাধারে দুস্থান এবং একাধারে উপচয়, দুটোই। দুস্থান মানে জীবনের কিছু কিছু ক্ষেত্রে 6 নম্বর ঘর আপনাকে বাধা সৃষ্টি করবে, সেটা আপনার ক্ষতি করবে। আবার জীবনের কিছু কিছু ক্ষেত্রে 6 নম্বর ঘর আপনার ক্ষেত্রে খুব ভালো একটা ফল দেবে, একটা পজিটিভ ইনফ্লুয়েন্স সেখানে সে আনবে। তো চাকরি হচ্ছে এমন একটা বিষয় যেটা 6 নম্বর ঘরের ভালো দিক। আর একটা ভালো দিক হচ্ছে 6 নম্বর ঘর থেকে আমরা দেখি, সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, যেটা চাকরির সঙ্গে সম্পর্কিত। লাইফস্টাইলের একটা আপগ্রেডেশন হয়। তাহলে এই জীবনযাত্রার মান উন্নয়ন, সেটাও কিন্তু 6 নম্বর ঘর থেকে দেখি, চাকরির সঙ্গে সম্পর্কিত যেমন বললাম। তাহলে সেই দিক থেকে আমরা এই আলোচনা, অর্থাৎ চাকরির ক্ষেত্রে আমরা 6 নম্বর ঘরের এই যে উপচয় বৈশিষ্ট্যটা, সেটাই এক্ষেত্রে মুখ্য হয়ে দাঁড়াবে, ঠিক আছে? এই ঘরটা আপনার চাকরির দেয়, এই ঘরটা ছাড়া চাকরি আপনি পাবেন না। এই 6 নম্বর ঘরের যোগাযোগটা থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে চাকরির ঘর। এখানে তাহলে লিখে দিই আমি এটা চাকরির ঘর। তাহলে 10 হলো, তার সঙ্গে ধরে নিন আপনি 6 নম্বর এখানে যুক্ত রয়েছে, ঠিক আছে? এটা একটা হলো। আরও আছে, আপনি কাজ করছেন, চাকরি করুন, ব্যবসায় করুন, যাই করুন, আপনি কাজ করছেন এবং কাজের ফল হিসেবে আপনাকে আয় করতে হবে, উপার্জনটা থাকতে হবে। উপার্জনের ঘর কোনটা না? যে কোনো ভাবের পঞ্চম ভাব হচ্ছে তার ফল, দশম হচ্ছে কর্ম, তার পঞ্চম ভ্রমণ।
1 2 3 4 5, এই যে 2 নম্বর ঘরটা, এই 2 নম্বর ঘরটা হলো আপনার ধনস্থান। তাহলে এখানে আপনি ধনস্থানটাকে এখানে আপনাকে বিচারের মধ্যে আনতে হচ্ছে। ঠিক আছে, তাহলে 6 নম্বর ঘর চাকরি, 10 নম্বর ঘর হচ্ছে সাধারণভাবে কর্ম, এবং 2 নম্বর ঘরটা হচ্ছে উপার্জন। আর একটা ঘর যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে একাদশ ঘর। একাদশ ঘর থেকে হচ্ছে সাফল্য। যে কোনো কাজে, যে কোনো বড় কিছু যখন আপনি জীবনে পাচ্ছেন, বড় কিছু প্রাপ্তি, আপনার একটা আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে, হ্যাঁ, সেই সাফল্যটা একাদশের সংযোগ ছাড়া হয় না। একাদশ কিন্তু বলেছেন উপচয়, সব থেকে বেশি উপচয় এটা একাদশটা। সেই একাদশের যোগটা চাকরির ক্ষেত্রে অবশ্যই লাগবে। তাহলে এখানে আপনার জিনিসটা যেটা দাঁড়ালো 10 6 2 এবং 11, এইটা হলো চাকরির যে কি বলবো, এটা চাকরির যে নিয়ম বলতে পারেন। ঠিক আছে, এই ঘরগুলোর মধ্যে একটা যোগাযোগ থাকতে হবে পারস্পরিক, এই ঘরগুলোর মধ্যে একটা যোগাযোগ থাকতে হবে। এই যোগাযোগটা না থাকলে চাকরি পাওয়া মুশকিল। ঠিক আছে, এবারে একটা কথা বলি, এই যে লগ্ন, এই লগ্ন হচ্ছে কিন্তু আপনি। এবারে এই যোগাযোগের সঙ্গে যখন লগ্ন যুক্ত হয়ে গেল বা লগ্নপতি যুক্ত হয়ে গেল, এখানে লগ্নপতি বলতে আমি কি বলছি, যেমন লগ্ন কি দেখুন তুলা, তাহলে সেই তুলার অধিপতিকে দেখুন শুক্র, তাহলে এখানে লগ্নপতি কি হবে, শুক্র। তাহলে যখন এখানে শুক্র যুক্ত হয়ে গেল, লগ্নপতি যুক্ত হয়ে গেল, তার মানে কি দাঁড়ালো যে আপনার একটা ইচ্ছে রয়েছে, আপনার একটা মানসিকতা রয়েছে যে আমি চাকরি করবো। অনেকেরই থাকে, দেখবেন ছোটো থেকে যে আমি একটু বয়স যখন হয়েছে যে আমি চাকরি করবো, ব্যবসাটা আমার ঠিক হবে না, ব্যবসাটা আমার ঠিক পোষায় না। আবার অনেকের উল্টোটাও থাকে যে আমার ব্যবসা হবে, আমি চাকরির দিকে যাব না। এই যে ন্যাকটা, এই যে একটা টেন্ডেন্সিটা, সেটা কোত্থেকে আসে না, লগ্নপতির সংযোগের সঙ্গে। এই লগ্নপতির সংযোগ থেকে সেটা আসে। এই লগ্নপতি যখন এই চাকরির যোগাযোগের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, আপনাকে চাকরির দিকে ঠেলে দেবে। ঠিক আছে, এটা হলো একটা ব্যাপার। এবারে বলে দিই, এই যে ঘরগুলো বললাম, এই ঘরগুলোর মধ্যে সম্বন্ধটা আপনারা দেখবেন কি করে, যোগাযোগটা আপনারা দেখবেন কি করে। প্রথমে খেয়াল করুন, এই যে ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরটা কোন রাশি, ষষ্ঠ ঘরটা দেখুন মীন রাশি, অধিপতিকে বৃহস্পতি। আবার এই যে দশম ঘর, এগুলো আমি তুলা লগ্নের ক্ষেত্রে বলছি, দেখুন এই যে দশম ঘর, দশম ঘরটা কোন ঘর, কর্কট রাশি, তার অধিপতিকে চন্দ্র। তাহলে আপনার ষষ্ঠপতি হলো বৃহস্পতি আর দশমপতি হলো চন্দ্র। এই তো হলো। এবার এদের মধ্যে যোগাযোগটা কি করে দেখবেন, মনে করুন আপনার চন্দ্র এবং বৃহস্পতি একসঙ্গে আপনার এই ঘরটাতে বসে রয়েছে, এখানে চন্দ্র এবং বৃহস্পতি বসে রয়েছে। তাহলে এই যে ষষ্ঠপতি এবং দশমপতি, তারা দুজনেই একাদশে বসে রয়েছে, তাহলে 6 10 11 যোগটা কিন্তু হয়ে গেল। এইভাবে যোগটা দেখতে হয়। এবার এটাকে মুছে দিয়ে দেখাই। আবার আরেকভাবে যোগ হতে পারে। মনে করুন এই যে ষষ্ঠপতি বৃহস্পতি আর এই দশমপতি চন্দ্র, এরা একে অপরকে দেখছে। মনে করুন চন্দ্র আপনার বসে রয়েছে বা আপনার বৃহস্পতি রয়েছে এই ঘরটাতে, বৃহস্পতি রয়েছে এই ঘরটাতে, আপনার লগ্নেই চন্দ্র রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, যে এই বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে এবং এই চন্দ্র বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে। তাহলে এরা একে অপরকে দেখছে, মানে 6 আর 10-এর মধ্যে যোগাযোগ হয়ে যাচ্ছে, সম্বন্ধটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা ভাবে সম্বন্ধ হতে পারে, এটাকে মুছে দিই তারপর বলছি। মনে করুন বৃহস্পতি আপনার এখানে রয়েছে, যে কে, বৃহস্পতিকে না ষষ্ঠপতি। ঠিক আছে, 2 3 4 5, চন্দ্র আপনার এখানেই রয়েছে। তাহলে এই বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, 1 2 3 4 5। তাহলে এখানে আপনি এইভাবে দেখুন যে বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, চন্দ্র কিন্তু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে না, চন্দ্রের দৃষ্টি একমাত্র 7-এ লগ্নে। তাহলে কি হয়ে যাচ্ছে, ষষ্ঠপতি দশমপতিকে দৃষ্টি দিচ্ছে চন্দ্রকে, চন্দ্র লগ্নকে দৃষ্টি দিচ্ছে। তাহলে 6 10 এবং তার সঙ্গে লগ্নের যোগটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যোগাযোগগুলো দেখতে হয়। মুছে দিই এটা। এবারে শুধু তো ভাব নয়, এই ঘরগুলো শুধু না, তার সঙ্গে আছে গ্রহের ব্যাপার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আমি এবারে কতগুলো বিশেষ গ্রহের ক্ষেত্রে এবং বিশেষ যুগের ক্ষেত্রে আমি বলবো। মনে করুন ষষ্ঠ স্থানে আপনার বৃহস্পতি রয়েছে ষষ্ঠ স্থানে। এই বৃহস্পতি কোথায় দৃষ্টি দেয়,
বৃহস্পতির দৃষ্টি কোথায়? দেখুন আমি এখানে আমি তালিকা একটা দিয়ে দিয়েছি, কোন গ্রহের কোথায় দৃষ্টি সেটার তালিকাটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি এখানে বৃহস্পতির দৃষ্টিটা বলে দিই। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে 5, 7, 9। ঠিক আছে, তাহলে এখান থেকে গুণ 1, 2, 3, 4, 5। তাহলে এই বৃহস্পতি এখান থেকে দৃষ্টি দেবে 6, 7, এখানে দৃষ্টি দেবে 8, 9, এখানে দৃষ্টি দেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন বৃহস্পতি একাই কিন্তু 6, 2, 10, 6, 2, 10 এই যে যোগাযোগটা এটা বৃহস্পতি একাই করে দিতে পারছে ষষ্ঠ থেকে। ঠিক আছে, এই ষষ্ঠস্থ বৃহস্পতি চাকরির ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো যোগ, যেহেতু একাই এই যোগটা করে দিতে পারছে। সেই বৃহস্পতি যদি ভালো জায়গায় থাকে, যেমন এই লগ্নের ক্ষেত্রে দেখুন বৃহস্পতি এখানে নিজের ঘরে রয়েছে, এটা দেখুন মীন রাশির অধিপতিকে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি নিজের ঘরে রয়েছে, নিজের ঘরে যে কোনো গ্রহই ভালো, তাহলে এই বৃহস্পতি এখানে কিন্তু চাকরির যোগ তৈরি করে দিতে পারে। আবার আর একটা কথা, এখানে আমি মুছে দিয়ে দেখাই। আর একটা গ্রহ ষষ্ঠে চাকরি দিতে পারে, সেটা হচ্ছে রাহু। রাহু কেন? রাহুরও দেখুন যে 5, 7, 9, 12 এই কটা তোর দৃষ্টি রয়েছে। রাহুর ক্ষেত্রে কিন্তু উল্টো দিকে দৃষ্টিটা গুনতে হয়। হ্যাঁ, রাহুর ক্ষেত্রে দৃষ্টিটা উল্টো দিকে গুনতে হয়, সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5। রাহুর ক্ষেত্রে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 10, 11, 12 এইখানে একটা দৃষ্টি রয়েছে। তাহলে এখানেও দেখুন রাহু একাই কিন্তু 6, 2, 10কে জুড়ে দিতে পারছে। 6, 2, 10 যে মেইন যেটা সেটাকে জুড়ে দিতে পারছে। তার সঙ্গে এবারে লগ্ন আর একাদশ যদি যুক্ত থাকে হয়ে যাবে। তাহলে রাহু এখানে কিন্তু ও একাই করে দিতে পারছে এটা। তবে এবার একটা ব্যাপার আছে, রাহু যখন ষষ্ঠে থেকে চাকরি দেয়, এই রাহুর একটা বৈশিষ্ট্য আপনাকে বুঝতে হবে। রাহুর বৈশিষ্ট্যটা হচ্ছে এই রাহু হচ্ছে যে ফাঁকিবাজির দ্বারা যে কোনো কিছু করতে চায়। হ্যাঁ, মানে এর জীবনের মানে স্লোগানই হচ্ছে যে চালাকির দ্বারা মহৎ কার্য। যেখানে আপনি যত কিছু দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন না, চাকরি ক্ষেত্রে অনেকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেছে। হ্যাঁ, অনেকে চাকরি ক্ষেত্রে দুর্নীতি করছে। এই যে যা কিছু ফাঁকিবাজি, জালিয়াতি, হ্যাঁ, এই যাবতীয় কিছু করায় কে? রাহু। ওই যে চটজলদি সাফল্য, এটাও মানে এটাও ভাবধারা। তো সেজন্য এই রাহু যদি ষষ্ঠে থেকে চাকরি দেয়, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু জালিয়াতির ক্ষেত্রে বা একটু মান সম্মান হানিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। চুরি বা জালিয়াতি এই জাতীয় কেসে ফেঁসে যেতে পারে, যদি না এই রাহু কোনো শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত হয়। মনে করুন এই রাহুর সঙ্গেই শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত বলতে আমি কী বলছি, মনে করুন এই রাহুর সঙ্গেই এখানে বৃহস্পতি রয়েছে, তাহলে এই রাহু অনেকটা, বা বৃহস্পতি ওকে অন্য কোথাও থেকে দৃষ্টি দিচ্ছে, এইভাবে যদি হয় তাহলে রাহুটা অনেকটা ভালো পজিশনে এলো। ঠিক আছে, ঝঞ্ঝাট রাহুর দশা যখন আসবে তখন চাকরি ক্ষেত্রে সে ঝঞ্ঝাট তাতেও একটু করতে পারে। হ্যাঁ, এটাকে এবারে মুছে দিয়ে আরেকটা গ্রহের কথা বলি। মনে করুন ষষ্ঠ স্থানে কেতু রয়েছে। এই কেতু এমন একটা গ্রহ, যাবতীয় আমাদের পার্থিব যা কিছু চাহিদা বা পার্থিব যা কিছু কাজ কর্ম সবেতে বাধা দেয়। হ্যাঁ, এটা খুব গণ্ডগোল একটা গ্রহ, খুব একটা উপকার করে না পার্থিব জীবনে। তো ষষ্ঠস্থ কেতু হলে এই কেতুর দশায়, যেহেতু এটা ষষ্ঠটা চাকরির ঘর, এই কেতুর দশা যখনই আপনি পাবেন, আপনার চাকরি পেতেও দেবে না, শেষ মুহূর্তে কেটে দেবে। বা প্রমোশন, কোথাও একটা চাকরি হয়তো পেয়েছে না, অন্য একটা দশায় আপনি চাকরি পেয়ে গেছে, প্রমোশনটা আটকে দেবে এই কেতুর দশা যখনই আসবে। কেতুর কাজকর্মের ধরনটা হচ্ছে যে হঠাৎ করে কোথাও কিছু নেই, ফট করে এটা হয়ে গেল গণ্ডগোল, এটা হচ্ছে কেতু। তো সেইটা ষষ্ঠস্থ কেতু, এটা কিন্তু চাকরি ক্ষেত্রে খুব বাধা এটা তৈরি করে। আমি হবে না চাকরি বলছি না, কিন্তু অন্য গ্রহের যোগ থাকলে হবে, কিন্তু ও যখন ওর দশা অন্তর্দশা আসবে, ও কিন্তু চাকরির স্থানে একটা গোলযোগ তৈরি করবে। এটা হলো কথা। আরেকটা কথা এবারে বলে দিন, যে এই যে দশম স্থানটা বলেছি, কর্মক্ষেত্রে সম্মান স্বীকৃতি, এটা দেখুন এটা যদি 10 হয়, উল্টো দিকে কোনটা আছে দেখুন, এখানে দেখুন 4 নম্বর ঘর রয়েছে। এটা আপনার ঘর, গৃহ। ঠিক আছে, ঘরোয়া জীবন আপনার। আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে আপনার যে বাইরের পৃথিবীতে আপনি কীরকম অবস্থানে রয়েছে, বাইরের পৃথিবীতে আপনি কতটা সম্মান পেলেন, কর্মক্ষেত্রে স্বীকৃতি পেলেন, এইগুলো ঠিক তার উল্টো দিকে। জ্যোতিষে কিন্তু সব হিসেবের করি। হ্যাঁ,
এটা ঘরোয়া জীবন, এটা বাইরের জীবন। তো এইখানে এই যে দশম ঘর, এইখানে যদি রবি থাকে, এইখানে যদি রবি থাকে, এই রবি কিন্তু খুব ভালো ফল দেয়। রবি হচ্ছে সম্মান। রবি আপনাকে অর্থ দিতে পারে না, রবি আপনাকে অর্থ দেওয়ার রবির কাজ নয়, কিন্তু রবি আপনাকে যেটা দেয় সেটা হচ্ছে সম্মান, যেটা আর কেউ দিতে পারে না। সম্মান, স্বীকৃতি। অনেকে দেখবেন সরকারের কাছ থেকে রাজকীয় সম্মান পাচ্ছে। রাজকীয় সম্মান না, এখনকার দিনে কি রাজা ডেকে নেবে? কেউ মনে করুন মানে আপনি একটা সরকারি চাকরি পেয়েছেন, সেটাও তো তার মানে আপনার একটা সরকারের সঙ্গে সংযুক্তি ঘটলো। রবি হচ্ছে এটা, এক্ষেত্রে এই প্রসঙ্গে বলে রাখি, এই যে যোগটা তৈরি হয়েছে চাকরির, এর সঙ্গে যদি রবি যুক্ত থাকে তার মানে বোঝাচ্ছে সরকারি চাকরি। সোজা কথাটা হচ্ছে এইটা, সরকারি চাকরি রবি যদি যুক্ত হয়। কারণ রবি হচ্ছে গভর্নমেন্টকে বোঝায়, শুধু রাজার কাছ থেকে শুধু যে সম্মান বা স্বীকৃতি তা নয়, সরকারি, এই যে সরকার, এটা রবি বোঝায়। তো যখনই রবি যুক্ত হয়ে গেল সেক্ষেত্রে আপনার সরকারি চাকরির যোগ হয়ে গেল। রবি না থাকলে সরকারি চাকরি হওয়াটা মুশকিল, রবি যদি ভালোভাবে না থাকে, যুক্ত যদি না থাকে। মনে করুন এখানে আমি এই প্রসঙ্গটাকে ছেড়ে দিই, তারপরটা আমি বলছি। তো রবি এখানে দশমে, ওই যে এই যে এটা সম্মানের ঘর, স্বীকৃতির ঘর, এখানে রবি সেও নিজে সম্মান স্বীকৃতি দেওয়ার গ্রহ, এটা খুব ভালো একটা যোগ তৈরি করে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে, এবারে একটা বলে দিই যে সরকারি চাকরির যোগটা আমি এখানে বলে দিই। এখানে যখন আমি বলেছিলাম যে বৃহস্পতি এখানে সে একটা যোগ তৈরি করছে, চাকরির একাই যোগ তৈরি করতে পারে। এবার তার সঙ্গে মনে করুন এখানে রবি যুক্ত হয়ে আছে। হ্যাঁ, বৃহস্পতির সঙ্গে এখানে রবি যুক্ত হয়ে আছে। বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে, এই দৃষ্টিগুলো এখানে দিয়েছে, আমি আগে দেখিয়েছি। তাহলে এই যে যোগটা তৈরি হয়ে গেল চাকরি, তার সঙ্গে রবি যুক্ত হয়ে গেলে সরকারি চাকরির যোগ হয়ে গেল, এভাবে দেখতে হয়। ঠিক আছে, এটা এবার আমি মুছে দিই। আচ্ছা, এইটা এবারে মনে করুন দশম ঘরের আর একটা গ্রহের ফল বলি। দশম ঘরে মনে করুন শনি আছে। বিশেষত শনি যদি পীড়িত হয়, এ কিন্তু কর্মক্ষেত্র থেকে আপনাকে ডাউনফল ঘটিয়ে দেবে। কর্মক্ষেত্র থেকে আপনাকে কর্মক্ষেত্রে একটা আপনার খুব সমস্যা তৈরি করে একদম পতন ঘটিয়ে দেবে কর্মস্থানে। এইটা একটা খুব একটা ভালো যোগ নয় যদি বিশেষত পীড়িত হয়। ঠিক আছে, আর একটা গ্রহের কথা বলে দিই, রাহু। রাহু, এই রাহুর কথাটা আগে আপনি কিছুটা বলেছি, সেখান থেকে বুঝবেন। এই যে রাহুর যে ছল চাতুরি, জালিয়াতি, এই দশম কর্মস্থানে যখন চলে এলো, সেখানেও সেই একই কর্মক্ষেত্রেও ছল মানে জালিয়াতি, জোচ্চুরি এসবের একটা টেন্ডেন্সি না দেবে, ফাঁসিয়ে দেবে, বা হয়তো সেক্ষেত্রে জাতক করেও নি, সেক্ষেত্রে জাতককে ফাঁসিয়ে দেবে। তো এই রাহু কিন্তু দশমস্থ হলে গণ্ডগোল, যদি না শুভ গ্রহের প্রভাবে থাকে। শুভ গ্রহের প্রভাবে থাকলে রাহু কিন্তু ভালো ফল দিতে পারে। রাহু এটা একটা এমন গ্রহ, যদি শুভ হয় সেক্ষেত্রে আপনাকে চটজলদি চোখ ধাঁধানো সাফল্য দিতে পারে, না খেটে। পরে করছে কাজ, আপনি তার লাভটা পেয়ে গেলেন, সেটা দিতে পারে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। এছাড়া আর একটা কথা বলি, হ্যাঁ, চাকরি কখন পাবেন এটা অনেকের একটা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে জানবেন যে গ্রহগুলো এই চাকরির যোগটা তৈরি করেছে, যেমন আমি আগে দেখাচ্ছিলাম এখানে বৃহস্পতি মনে করুন আপনার এখানে চাকরির যোগটা তৈরি করেছে। ঠিক আছে, যখন আপনার দশা, বৃহস্পতির দশাটা আসবে, তখন আপনি চাকরিটা পাবেন। ওইভাবে কখন পাবেন সময়টা গণনার জন্য আমাদের দশাটা দেখতে হয়। ঠিক আছে, আর একটা ব্যাপার হয়, আর একটা জিনিস দেখে বলা যায়, সেটা হচ্ছে গোচর। গোচর কি বলুন তো? এই যে জন্মছকে আপনার যে গ্রহগুলোর অবস্থান, সেটা হচ্ছে আপনি যখন জন্মেছিলেন তখন গ্রহগুলোর অবস্থান। গোচর হচ্ছে বর্তমানে যখন এই বৃহস্পতির কথা এখানে আমি বলছি, বৃহস্পতি এক একটা রাশিতে 1.5 বছর থাকে। বৃহস্পতি যদি কখনো গোচরে আপনার ষষ্ঠে এলো বা এই দ্বিতীয় এলো, এই যোগটা তখন গোচরেই তৈরি করছে। এই গোচরে বৃহস্পতি সেও কিন্তু চাকরির যোগটা তৈরি করতে পারে। তাহলে সময় কখন হবে সেটা বোঝার জন্য আপনাকে কী কী দেখতে হচ্ছে? দশা আর গোচর। মাথায় রাখবেন, গোচরের ফল তখনই দেবে যে আপনার জন্মছকে যদি যোগটা থাকে, তবেই গোচরে সেটা অ্যাক্টিভেটেড হবে। আপনার জন্মছকে নেই, গোচরে বৃহস্পতি এখানে বসে চাকরি দেবে, দিতে পারবে না। জন্মছকে থাকতে হবে, তবে দেবে। এইভাবে আমরা সময়টা দেখি দশা আর গোচর দিয়ে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অষ্টম ঘরটা আমরা বলে থাকি 7, 8, এটা হচ্ছে অষ্টম। তো এই অষ্টম ঘরটাকে আমি একটা প্রবল দুস্থান বলি। মনে করুন আপনার দশমপতি অষ্টম, এখানে দশমপতি আপনার কে আছে দেখুন? চন্দ্র মনে করুন এখানে অষ্টমে চলে গেছে। চন্দ্র, এটা
চন্দ্র এখানে অষ্টমে চলে গেছে, তাহলে কি হবে, সেক্ষেত্রেও এই যে অষ্টমের কুফলটা এটা চলে আসবে। ওই অষ্টমস্থ গ্রহ, অষ্টমে যদি কোনো গ্রহ থাকে, হ্যাঁ, এর সঙ্গে সম্পর্কিত, তার দশান্তর দশায় আপনার ওই কেরিয়ারটা কিন্তু একটা দিকে পুরো বন্ধ হয়ে গেল, আবার আপনাকে নতুন দিকে আপনাকে শুরু করতে হবে, একটা ঝঞ্ঝাট তৈরি করে দেবে। দ্বাদশ চার একটা দুস্থান, দ্বাদশের যদি যোগ হয়ে যায় এর সঙ্গে, তাহলে কি হবে, অষ্টমটাকে এখানে সরিয়ে দিন, এই দ্বাদশটা যদি কোনোভাবে এখানে যুক্ত হয়ে যায়, তাহলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে পরিবর্তন। মনে করুন আপনি একটা জায়গায় কাজ করছিলেন, আপনাকে কোম্পানি সেখান থেকে অন্য একটা জায়গায়, অন্য একটা শহরে পাঠিয়ে দিল, আপনার একটা নতুন পরিবেশে আবার আপনাকে মানিয়ে নিতে হচ্ছে, হ্যাঁ, এই ধরনের পরিবর্তনগুলো দ্বাদশের যোগটা থাকলে সেটা বোঝায়। ঠিক আছে, অষ্টমের মতো অত খারাপ নয়, কিন্তু কিছুটা খারাপ, মানে আপনাকে হয়তো নতুন জায়গায় গিয়ে আরও নতুন কিছু শিখতে হচ্ছে, মানে আগের যেগুলো জেনেছিলেন সেগুলো পুরোপুরি উপযোগিতা হানি সেটা হলো না, সেগুলো কাজে লাগলো, কিন্তু নতুন আরও কিছু শিখতে হচ্ছে, নতুন কিছু পরিবেশ, নতুন বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে, এই ব্যাপারগুলো চলে আসে দ্বাদশ যোগটা থাকলে। কিছুটা সমস্যাকর, কিন্তু মারাত্মক খারাপ সেটা আমি বলবো না। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি চাকরি নিয়ে আলোচনা।